আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, টেকনিক ইজি এডুকেশনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ উজ্জ্বল। খেয়াল করে দেখো, আমাদের হিসাব বিজ্ঞানের টাইপ ভিত্তিক বহু নির্বাচনী ক্লাসে আমরা আজকের এই পর্বে আলোচনা করব আমাদের হিসাব বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় দুতরফা দাখিলা পদ্ধতি নামে যেই অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের উপরে টাইপ 3-র বেশ কিছু বহু নির্বাচনী প্রশ্ন আমরা আলোচনা করব। আমরা আমাদের বহু নির্বাচনী প্রশ্নগুলো টাইপ ভিত্তিক আকারে ভাগ করে রেখেছি, তার কারণ তোমরা যেন এই প্রশ্নগুলো সহজে অনুশীলন করতে পারো এবং তোমরা যেন বুঝতে পারো আসলে গদবাঁধা পড়াশোনা না করে আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে পড়াশোনা করি তাহলে কিন্তু আমরা আসলে অল্প পড়েও অনেক ভালো একটা ফলাফল অর্জন করতে পারবো। তো আমরা এই টাইপটাতে আলোচনা করব 33 থেকে 54 নম্বর যে প্রশ্নগুলো রয়েছে এই সিরিয়ালের সবগুলো প্রশ্ন আমরা আজকের এই পর্বে আলোচনা করব ইনশাল্লাহ। আমরা প্রশ্নের গুরুত্ব বোঝানোর জন্য 2 স্টার এবং 3 স্টার ব্যবহার করেছি, অথবা তুমি লাল কালি বা কালো কালি দেখেও কিন্তু আসলে প্রশ্নের গুরুত্বটা অনুধাবন করতে পারবা। চলে যাই আমাদের 33 নম্বর প্রশ্নে। বলেছে কোনটি ক্রয়ের জন্য অফিস সাপ্লাইজ হিসাব ডেবিট করতে হবে? কোনটি ক্রয়ের জন্য? দেখো, আমরা দুইটা জায়গায় গিয়ে কনফিউজড হয়ে যাই। আমরা মণিহারি কোনটা, এই মণিহারি কোনটা আর হচ্ছে সাপ্লাইজ কোনটা, এই জায়গাটাতে আমরা কনফিউজ থাকি। দেখো, মণিহারি যেটার ইংরেজি নাম হচ্ছে স্টেশনারি, মনে রাখবো আমাদের যে ছোটোখাটো জিনিসগুলো আছে, পেন্সিল, কলম, রাবার, স্টাপলারের পিন, কার্বন পেপার, সুতা, সুই, এই জিনিসগুলো হচ্ছে আমাদের জন্য মণিহারি। আর এটা থেকে সামান্য একটু বড় কিছু, যেমন ক্যালকুলেটরের কথা বলতে পারি, স্টাপলার মেশিনের কথা বলতে পারি, ঘড়ির কথা বলতে পারি, আমরা যে ফাইল রাখি যেই ক্যাবিনেটগুলোর মধ্যে, এটাকে কি বলে, ফাইল কাভার, শক্ত মোটা করে যে কাভারগুলো থাকে ওইগুলোর কথা বলতে পারি, আমরা হচ্ছে তোমার কলমদানির কথা বলতে পারি। এগুলো একটু মোটামুটি বড় জিনিস, যে জিনিসগুলো অনেক বছর টেকে বা 1 বছরের অধিক সময় আমরা ব্যবহার করতে পারি, এই জিনিসগুলোকে আমরা বলি হচ্ছে অফিস সাপ্লাইজ। তো তুমি যদি অপশনগুলোর দিকে তাকাও, আমি যদি তোমাদেরকে বলি, এই যে কম্পিউটার, এটা হচ্ছে একটা অফিস সরঞ্জাম, এটাকে একটা অফিস সরঞ্জাম। আলমারি একটা সম্পদ, তারপরে হচ্ছে সম্পদ বলতে এটা একটা স্থায়ী সম্পদ। প্রিন্টার, এটা একটা অফিস সরঞ্জাম, তার কারণ এটা একটা ইলেকট্রনিক্সের জিনিস। তাহলে এখানে অপশনে শুধুমাত্র আছে ঘড়ি, এই ঘড়িটাই কিন্তু কি আমার জন্য অফিস সাপ্লাইজ। এবং অফিস সাপ্লাইজ এটা কাইন্ড অফ একটা সম্পদ, এবং সম্পত্তি হিসাবগুলোকে ডেবিট করতে হয় বলে আমরা ঘড়ি হিসাবটাকেও ডেবিট করে দিব। এরপরে আমরা আসি, মালিকানা সত্ত্ব হিসাব সমূহ সর্বদা কোন জের প্রকাশ করে? মালিকানা সত্ত্ব হিসাব সমূহ সর্বদা ক্রেডিট জের প্রকাশ করে। ভাইয়া, মালিকানা সত্ত্ব সর্বদা কি করে? ক্রেডিট জের প্রকাশ করে। মনে রাখবা, সম্পদ ও ব্যয় এই দুইটা বৃদ্ধি পাইলে ডেবিট করতে হয়। আয়, দায়, মালিকানা সত্ত্ব, অনেকে আমরা এটাকে মূলধনও বলি। এই তিনটা জিনিস বৃদ্ধি পাইলে ক্রেডিট করতে হয়। তো যে জিনিসটা বৃদ্ধি পাইলে যা হয় আমরা ওইটা সাধারণ ব্যালেন্স হিসাবে ওইটাকেই চিন্তা করি। তো মালিকানা সত্ত্ব সর্বদা কি জের প্রকাশ করে? ক্রেডিট জের প্রকাশ করে। কারণ মালিকানা সত্ত্ব মানে মালিকের অংশ। কখনো ব্যবসায়ে মালিকের অংশ নেগেটিভ হইতে পারে না, মালিকের অংশ কখনো নেগেটিভ হইতে পারে না, অথবা মালিকের অংশ নাই, জিরো, এটা হইতে পারে যে এই ব্যবসায় মালিকের আর কোনো অধিকার নাই, কিন্তু জিরো মানে নেগেটিভ হইতে পারে না কখনো, যে না মালিকের মানে একটা ঋণাত্মক আছে না, ঋণাত্মক আসলে হওয়া কখনো সম্ভব না আর কি। যেমন আমার পকেটে আছে 100 টাকা, আমি কি 1000 টাকা খরচ করতে পারবো? নেগেটিভ কখনো যাইতে পারবো না, তাই না? আমি সর্বোচ্চ 100 টাকা খরচ করতে পারবো, ব্যাপারটা কিছুটা এইরকম আর কি। এরপরে দেখো, কোনটি হ্রাস পেলে ক্রেডিট হবে? কোনটি হ্রাস পেলে ক্রেডিট হবে? সম্পদ হ্রাস পেলে ক্রেডিট হবে। কেন? এই যে কিছুক্ষণ আগে বললাম, সম্পদ ও ব্যয় এই দুটো জিনিস বৃদ্ধি পাইলে ডেবিট, হ্রাস পাইলে ক্রেডিট। আর এগুলো বৃদ্ধি পাইলে ক্রেডিট আর হ্রাস পাইলে ডেবিট। তাহলে আমাকে বলছে কোনটি হ্রাস পেলে ক্রেডিট হবে? সম্পদ আর ব্যয়ের মধ্যে যে কোনো একটা হবে। তাহলে সম্পদ ও ব্যয়ের মধ্যে অপশনে কে আছে? সম্পদ ও ব্যয়ের মধ্যে অপশনে শুধুমাত্র কে আছে? সম্পত্তি আছে। আমাদের উত্তর কি? উত্তর হচ্ছে সম্পদ। এরপর আমরা চলে যাব প্রশ্ন নাম্বার 36। কি বলা আছে আমরা দেখি। বলা আছে প্রতিষ্ঠানের দায় কোনটি? দায়, লিয়াবিলিটিস কোনটি, তাই না? কার? প্রতিষ্ঠানের, তাই না? এখানে আমরা একটু সময় ব্যয় করি, তোমাদের একটুখানি সময় ব্যয় করি। একটা জিনিস একটু মনে রাখবা, আমাদের যে মূল সমীকরণটা, আমরা যেটাকে হিসাব সমীকরণ বলে জানি, ওই মূল সমীকরণটা হচ্ছে সম্পদ
সম্পদ সমান সমান দায়। সম্পদ সমান সমান দায়। এখন তুমি বলতে পারো যে ভাই দায় মালিকানা সত্ত্ব কই? এই যে দায়ের কথাটা আমি বললাম, এই দায়টাই আমার দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে বহির্দায়, একটা হচ্ছে কি বহির্দায়, আরেকটা হচ্ছে অন্তদায়। এই একটা হচ্ছে বহির্দায়, আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে অন্তদায়। বহির্দায় আর অন্তদায়, এই অন্তদায় এটার আবার আরেক নাম হচ্ছে মালিকানা সত্ত্ব। ভাইয়া অন্তদায় এটার আবার আরেকটা নাম কি, আরেকটা নাম হচ্ছে মালিকানা সত্ত্ব। এই কারণে আমরা আসলে আমাদের ইকুয়েশনটাকে বলি সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা সত্ত্ব। সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা মালিকানা। তার মানে এই দুইটাই কিন্তু আমার জন্য মূলত একটা দায়। এই দুইটাই কি আমার জন্য মূলত একটা দায়, তাই না? তাহলে আমরা যদি এই জায়গাটায় তাকাই, এই জায়গাটায় তাকাইলে আমরা বলতে পারি যে প্রতিষ্ঠানের দায় কোনটি? নিঃসন্দেহে প্রতিষ্ঠানের দায় হচ্ছে মালিকানা সত্ত্ব। কোনটা ভাইয়া? মালিকানা সত্ত্ব, তাই না? আচ্ছা, এ বলছে হিসাব খাত ডেবিট হয় যদি সম্পদ বৃদ্ধি পায়, যদি দায় হ্রাস পায়। কেন? এই যে কিছুক্ষণ আগেই বললাম, আমি আবারও বলে দিচ্ছি, এই জিনিসটা একটু আমরা একদম মুখস্থ বলা যায়, যে মুখস্থ করে ফেলবো। সেটা হচ্ছে সম্পদ এবং ব্যয়। ভাইয়া একটু খেয়াল করো, সম্পদ, সম্পদ, ব্যয়। সম্পদ ও ব্যয় এই দুইটা জিনিস যখন কি হবে? বৃদ্ধি পাবে, বৃদ্ধি পাবে, তখন সেটাকে আমরা কি করব? তখন সেটাকে আমরা ডেবিট করে দিব। সম্পদ ও ব্যয় যখন হ্রাস পাবে, যখন হ্রাস পাবে তখন সেটাকে আমরা ক্রেডিট করে দিব। আবার ঠিক একই রকম ভাবে আমাদের আয়, আমাদের দায় এবং আমাদের মালিকানা সত্ত্ব বা মূলধন, যেটাই বলো না কেন, হ্যাঁ, মালিকানা সত্ত্ব অথবা মূলধন, মূলধন, এই তিনটা হিসাবের ক্ষেত্রে কি হবে? যখন এগুলো বৃদ্ধি পাবে, বৃদ্ধি পাবে তখন এটাকে আমরা ক্রেডিট করে দিব। যখন হ্রাস পাবে তখন এটাকে আমরা ডেবিট করে নিব। এটা একদম মন্ত্রের মতো মুখস্থ করে রাখো, কারণ এই জায়গা থেকে ইনশাল্লাহ তুমি তোমার পরীক্ষাতে 1 নম্বর শিওর কমন পাবা। এই 1 নম্বর কি পাবা? এই জায়গা থেকে তুমি পরীক্ষায় 1 নম্বর একদম শিওর কমন পাবা। জাস্ট এই জায়গা থেকে শিওর কমন পাবা। এই জাস্ট এতটুকু যদি তুমি মনে রাখতে পারো তাইলে, তাহলে আমরা যেটা আলোচনা করছিলাম যে আমাদের ওই গেল 37 নম্বরটা, হিসাব খাত ডেবিট হয় যদি সম্পদ ও ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পায়, তাহলে এটাকে আমরা ডেবিট করি। এছাড়া যদি আমাদের আয় দায় মূলধন বা মালিকানা সত্ত্ব হ্রাস পায় তাইলে আমরা ডেবিট করি। তাহলে উত্তর হচ্ছে 1 ও 3। 1 ও 3 কই আছে ভাইয়া? খ নাম্বারে। তাহলে আমাদের প্রশ্নের উত্তর হচ্ছে খ। প্রশ্নের উত্তর কি? উত্তর হচ্ছে খ। 37-এর পরে চলে যাব প্রশ্ন নাম্বার 38-এ। 38 নম্বর প্রশ্নে বলেছে নিচের কোনটির জন্য সুমি ট্রেডার্সের মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়? নিচে কোনটির জন্য সুমি ট্রেডার্সের মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়? এখানে একটু খেয়াল করে দেখো, আমার মালিকানা সত্ত্বের উপর প্রভাব বিস্তারকারী উপাদান হচ্ছে 4টা। ভাইয়া মালিকানা সত্ত্বের উপর প্রভাব বিস্তারকারী উপাদান একটু খেয়াল করব আমরা। ভাইয়া মালিকানা সত্ত্বের উপর প্রভাব বিস্তারকারী উপাদান কয়টা? 4টা উপাদান। কয়টা উপাদান ভাইয়া? 4টা উপাদান। 4টা উপাদান কি কি? নাম্বার 1 মূলধন, মূলধন, আয়, ব্যয় এবং উত্তোলন। এই 4টা হচ্ছে আমার মালিকানা সত্ত্বের উপর প্রভাব বিস্তারকারী উপাদান। এই 4টা উপাদানের মধ্যে মূলধন ও আয়ের সাথে মালিকানা সত্ত্বের ধনাত্মক সম্পর্ক। কেমন সম্পর্ক ভাইয়া? ধনাত্মক সম্পর্ক। ব্যয় আর উত্তোলনের সাথে মালিকানা সত্ত্বের ঋণাত্মক সম্পর্ক। অর্থাৎ ব্যয় আর উত্তোলন এই দুইটা হচ্ছে মালিকানা সত্ত্বকে রিডিউস করতে চায়, আর মূলধন ও আয় এই দুইটা হচ্ছে মালিকানা সত্ত্বকে সবসময় বাড়াইতে চায়। যদি কোনো কারণে আমার ব্যবসা প্রতিষ্ঠানের মূলধন ও আয়ের পরিমাণ বাড়ে তাহলে মালিকানা সত্ত্বের পরিমাণ বাড়বে,
আবার যদি কোনো কারণে আমার প্রতিষ্ঠানের ব্যয় এবং উৎপাদনের পরিমাণ বাড়ে তাহলে কিন্তু মালিকানা সত্ত্বের পরিমাণ কমে যাবে, তাই না? তাহলে এই যে এরা যে বাড়াইতে চায় মালিকানা সত্ত্বকে, তাহলে এদের ফলেই তো মালিকানা সত্ত্ব বাড়বে, তাই না? এদের ফলেই তো মালিকানা বাড়বে। তাহলে আমরা একটু দেখব গিয়ে যে মালিকানা সত্ত্বের পরিমাণ বাড়ে, মালিকানা সত্ত্বের পরিমাণটা কি হয়ে যায়? বৃদ্ধি পায়। কিসের ফলে? ঋণ গ্রহণ। ঋণ গ্রহণ এটা একটা দায়, দায়ের ফলে কখনোই মালিকানা সত্ত্বের পরিমাণ বৃদ্ধি পায় না, তাই না? আচ্ছা, এরপরে আমরা আসি। এরপরে কি আছে ভাইয়া? শার্ট তৈরির অর্ডার প্রস্তুতি। তো এটা কোনো লেনদেনের মধ্যেই পড়ে না, মাত্র আমি অর্ডার পাইছি। তারপর হচ্ছে পোশাক তৈরির প্রাপ্ত মজুরি, পুরাতন সেলাই মেশিন বিক্রয়। দেখো, পুরাতন সেলাই মেশিন বিক্রয় এটা কিন্তু আমার জন্য আয় না, মানে এটা আমার জন্য প্রাপ্তি। আমি পুরাতন সেলাই মেশিন বিক্রি করে টাকা পাইছি, এটা কিন্তু আমার আয় না, এটা আমার জন্য কি? প্রাপ্তি। এটা নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো হচ্ছে চতুর্থ অধ্যায়ে, আমাদের মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন ওই অধ্যায়ে ইনশাল্লাহ আমরা এটা নিয়ে একদম বিস্তারিত কথা বলবো, তখন তোমরা আরো এই জিনিসটা খুব ভালো বুঝবা। এরপর আমরা আসি পোশাক তৈরির প্রাপ্ত মজুরি। ভাইয়া তুমি একটু চিন্তা করে দেখো তো, একটা দর্জি বা একজন টেইলার সে কিন্তু কাপড় চোপড় সেলাই করে। কি জন্য সেলাই করে ভাই? সে কাপড় সেলাই করে তার কারণ কাপড় সেলাই করে সে মজুরি পাবে, এটাই তার জন্য আয়। একজন মুদির দোকানদার, তার জন্য যেমন চাল ডাল আলু পেঁয়াজ তেল বিক্রি করা, তার জন্য যেমন একটা আয়, একজন টেইলারের জন্য তিনি যে পোশাক তৈরি করে বা পোশাক সেলাই করে টাকা পাবে, এটাও কিন্তু তার জন্য একটা আয়। তাহলে এই যে পোশাক তৈরি এটা তার জন্য একটা আয়। এবং আমরা কি শিখেছি? মূলধন ও আয়বাচক লেনদেনগুলো আমার ব্যবসায়ের মালিকানা সত্ত্বকে বৃদ্ধি ঘটায়, তাই না? তাহলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায় কোনটার কারণে? পোশাক তৈরির প্রাপ্ত মজুরির কারণে, তাই না? আচ্ছা, রেভিনিউ এর মাধ্যমে কোন হিসাবের বৃদ্ধি ঘটে? এক ব্যাখ্যাতেই কাজ হয়ে যাচ্ছে। রেভিনিউ বা আয়, ভাইয়া রেভিনিউ এটার বাংলা হচ্ছে আয়। আয় এর মাধ্যমে কোন হিসাবের বৃদ্ধি ঘটে? কি বলছিলাম ভাইয়া কিছুক্ষণ আগে? যে মূলধন ও আয়ের পরিমাণ যদি বাড়ে তাহলে আমার প্রতিষ্ঠানের মালিকানা সত্ত্বের পরিমাণও বৃদ্ধি পাবে। তাহলে এখানে বৃদ্ধি ঘটে কোনটা ভাইয়া? বৃদ্ধি ঘটে হচ্ছে আমার মালিকানা সত্ত্ব হিসাবের। চলে যাব প্রশ্ন নাম্বার 40-এ। 40 নম্বর প্রশ্নে কি বলা আছে দেখি। প্রতিষ্ঠানের দায় দেনা কমাতে, প্রতিষ্ঠানের দায় দেনা কমাতে হলে দায় হিসাবকে কি করতে হবে? প্রতিষ্ঠানের দায় দেনাকে আমি যদি কমাইতে চাই, দায়ের পরিমাণকে কমাইতে চাইলে কি করতে হবে? ডেবিট করতে হবে। কেন? ওই যে কিছুক্ষণ আগে আমি তোমাদেরকে আলোচনায় দেখাইছিলাম, কিছুক্ষণ আগের যে একটা আলোচনা, হ্যাঁ কিছুক্ষণ আগের এই আলোচনাটা দেখো, দায় হিসাবকে কমাইতে হইলে কি করতে হয়? এই দায় হিসাবকে যদি আমি কমাইতে চাই তাহলে সেটাকে আমার কি করা লাগবে ভাইয়া? দায় হিসাবকে যদি কেউ কমাইতে চায় তাহলে সেটাকে আসলে ডেবিট করে দিতে হয়, তাই না? দায় হিসাবকে কমাইতে চাইলে কি করে দিতে হবে? দায় হিসাবকে কমাইতে চাইলে ডেবিট করে দিতে হবে। তো আমার জন্য পাওনাদার, এটা যেহেতু একটা দায় ভাইয়া, আমাদের জন্য পাওনাদার, এই পাওনাদার এই যে দায় হিসাব কমাইতে হবে না, তো দায় হিসাবটাকে আমি কমানো মানে কি? এটাকে আমি ডেবিট করে দিব। কথা কি বুঝতে পারছি? যারা পাওনাদারের কথা নাই, মানে দায়ের নাম শুনলে হয় কি সবার প্রথম হচ্ছে পাওনাদারের নাম মাথায় আসে আর কি। ওকে, এরপর আমরা চলে যাব হচ্ছে আমাদের প্রশ্ন নাম্বার 41। ওকে, 41 নম্বর প্রশ্নে কি বলেছে? বলেছে কোনটি এক ধরনের দায়? নিচে যা যা আছে এর মধ্যে কোনটা এক ধরনের দায় আমার কাছে সেটা জানতে চাইছে, তাই না? দেখো, সুনাম এটা একটা সম্পদ। সুনাম হচ্ছে একটা অস্পর্শনীয় সম্পদ, আনটাচেবল অ্যাসেট, তাই না? তো সুনাম তো দায়ের মধ্যে পড়ে না। অনাদায়ী পাওনা এটা এক ধরনের ব্যয়। অনাদায়ী পাওনা আমার দেনাদারের কাছ থেকে যেই পরিমাণে টাকা আমি পাবো না, ওইটা হচ্ছে আমার জন্য ব্যয়। এরপর হচ্ছে কি দেনাদার, এটা আমার জন্য একটা সম্পদ। তাহলে বাকি থাকে কে? মালিকানা সত্ত্ব। তাহলে উত্তরটা কি? মালিকানা সত্ত্ব। কেন? ওই যে আমি তোমাদেরকে বুঝাইছিলাম যে আমাদের কি থাকে, আমাদের অ্যাকচুয়াল সমীকরণটা হচ্ছে সম্পদ সমান সমান দায়। এই দায়ের আবার দুইটা ভাগ, একটা অন্তদায় একটা বহির্দায়। বহির্দায় হচ্ছে নর্মালি যে দায়গুলোকে চিনি সেইটা, আর অন্তদায় মানে হচ্ছে মালিকানা সত্ত্ব। তাইলে আমরা এই মালিকানা সত্ত্বকে কখনো দায় না বললেও এটা কিন্তু আমার প্রতিষ্ঠানের একটা অন্তদায়। এবং এই প্রশ্নটা কিন্তু ইদানিংকালে অনেক আসে, এই প্রশ্নটা ইদানিংকালে কিন্তু অনেক আসে।
আচ্ছা, নিচের কোনটি ক্রেডিট? নিচের কোনটি ক্রেডিট? খেয়াল করে দেখো, যদি আমার দায়ের পরিমাণ বৃদ্ধি পাইতো তাইলে সেটাকে আমি ক্রেডিট করতাম, বাট যেহেতু হ্রাস পাইছে তার মানে এটাকে আমি ডেবিট করব। মালিকানা সত্ত্ব যদি বৃদ্ধি পাইতো এটাকে আমি ক্রেডিট করতাম, যেহেতু হ্রাস পাইছে এই কারণে এটাকে আমি কি করব? ডেবিট করব। ব্যয় হিসাব বৃদ্ধি পাইলে ডেবিট, হ্রাস পাইলে কি করতে হবে? হ্রাস পাইলে ক্রেডিট করতে হবে। আয় হিসাব বৃদ্ধি পাইলে ক্রেডিট, হ্রাস পাইলে কি করতে হবে? ডেবিট করতে হবে। তাইলে এখানে যদি আমি তাকাই এর মধ্যে দেখো ভাইয়া খ নাম্বারটাই কিন্তু একমাত্র ক্রেডিট হচ্ছে, তাই না? তাইলে নিচের কোনটি ক্রেডিট হবে? কোনটা হবে ভাইয়া? ব্যয় হ্রাস, এই হিসাবটা আমাদের জন্য কি হবে? ক্রেডিট হবে। এরপরে আমরা চলে যাব হচ্ছে আমাদের প্রশ্ন নাম্বার 43। দেখি 43 নম্বর প্রশ্নে কি বলা আছে। বলা আছে আসবাবপত্র ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের জন্য আলমারি ক্রয় কত টাকা? 20,000 টাকার জন্য কোন হিসাবকে ডেবিট করতে হবে? দেখো, আমরা আসলে কোনো কিছু কিনলেই সেটাকে ক্রয় মনে করি। হ্যাঁ, বাস্তবিক অর্থে তুমি সেটাকে বলতে পারো কোনো কিছু আমি কিনেছি তার মানে সেটা ক্রয়। কিন্তু আমি যদি হিসাব বিজ্ঞানের ভাষায় চিন্তা করি, যে কোনো কিছু কিনলেই সেটাকে আসলে আমি ক্রয় বলতে পারি না। কোনো একটা কিছু আমি কিনলাম, তাই না? তার মানে কোনো একটা কিছু কেনা, কোনো একটা কিছু কেনা, কোনো একটা কিছু কিনেছি তার মানে সাথে সাথে এটা ক্রয় বলে ঘোষণা করে দিলাম, ব্যাপারটা এরকম না। হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে পারপাস দেখতে হবে যে ওই জিনিসটা কেনার উদ্দেশ্য কি ছিল, ওই জিনিসটা কেনার পারপাসটা কি ছিল, এটা আমাকে দেখতে হবে। এখন পারপাস হইতে পারে দুইটা ভাইয়া, খেয়াল করো, একটা জিনিস যে আমরা কিনলাম ওই একটা জিনিস কেনার পারপাস কয়টা হইতে পারে? একটা জিনিস কেনার পারপাস হইতে পারে দুইটা। ভাইয়া একটা জিনিস কেনার পারপাস হইতে পারে কয়টা? পারপাস হইতে পারে দুইটা। কয়টা পারপাস হইতে পারে? দুইটা পারপাস হইতে পারে। একটা পারপাস হইতে পারে যে আমি সেটা ব্যবহার করতে চাই, আমি এটা কি করতে চাই? ব্যবহার করতে চাই। ফর ইউজের জন্য আমি এটা কিনলাম, ফর ইউজ, এটার জন্য আমি কিনলাম। আবার আরেকটা উদ্দেশ্য হইতে পারে সেটা আমি বিক্রয় করার জন্য কিনেছি। এই আমি কি জন্য কিনেছি? বিক্রয় করার জন্য কিনেছি, তাই না? তার মানে ফর সেল। এখন আমাকে এটা আইডেন্টিফাই করতে হবে আমি যে জিনিসটা কিনলাম কেন কিনলাম, এই কেনার উদ্দেশ্যটা কি। যদি ওই জিনিসটা আমি ব্যবহার করার উদ্দেশ্যে কিনে থাকি তাহলে এই জিনিসটা আমার জন্য হয় সম্পদ, নয়তোবা সেটা আমার জন্য মণিহারি, নয়তোবা ওইটা আমার জন্য কি সাপ্লাইস, হোয়াটএভার কিছু একটা হবে, তাই না? যদি আমি এটা ব্যবহার করার জন্য কিনি। আর আমি যদি এমন কিছু একটা কিনলাম যেটা কেনার উদ্দেশ্যই হচ্ছে আমি এটা বেচা দিব, আমি কিনছি এই উদ্দেশ্যে যেটা আমি বিক্রি করে দিব। এই যে আমি বিক্রি করার উদ্দেশ্যে কোনো কিছু কিনলাম এই জিনিসটাকে আমরা বলি ক্রয়, এই জিনিসটাকে আমরা বলি পারচেস। কথা কি বুঝাইতে পারছি? তাইলে আমাকে যে ওইখানে বললো যে কোন হিসাব, মানে আরেকবার প্রশ্নটা একবার পড়ে নেই নাহলে আবার ভুলে যাব। কি বলছে ভাইয়া? বলছে যে আসবাবপত্র ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের জন্য আলমারি ক্রয়। ভাইয়া আসবাবপত্র ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান মানে কি? ফার্নিচারের দোকান। ভাইয়া কিসের দোকান? ফার্নিচারের দোকান। ভাই ফার্নিচারের দোকানদার ওই বেটার কাজই তো সে আসবাবপত্র বিক্রি করবে। তার মানে এইটা তো আমার বুঝতে বাকি নাই যে এই আলমারিটা সে কিনছে বিক্রি করার জন্য, এই আলমারিটা সে কিনছে কিসের জন্য? বিক্রয় করার জন্য। এটা বুঝতে তো আমার অসুবিধা নেই, তাই না? তাইলে বিক্রি করার জন্য যদি কোনো কিছু আমি কিনে থাকি সেটা আমার জন্য ক্রয় হিসাব, এবং পণ্য ক্রয় করলে ক্রয় হিসাবকে সবসময় কি করতে হয়? ডেবিট করতে হয়। তাইলে ডেবিট করতে হবে কোন হিসাবটা? ডেবিট করতে হবে হচ্ছে আমার ক্রয় হিসাবটা, তাই না? ওকে, এরপরে আমরা 44 নম্বর প্রশ্নটা দেখব। 44 নম্বর প্রশ্নে কি বলেছে? বলেছে আমাকে চেকের দ্বারা কোনো পাওনা আদায় হলে, খেয়াল করো, চেকের দ্বারা কোনো পাওনা আদায় হইলে, ভাইয়া আদায় মানে আমি পাইছি, আদায় মানে কি? আমি পাইছি। চেকের দ্বারা কোনো পাওনা আদায় হলে কোন হিসাব ডেবিট হবে? কোন হিসাব ডেবিট হবে? ব্যাংক হিসাব ডেবিট হবে। ভাইয়া কথা বুঝছো, আমি তোমার কাছে 2 লাখ টাকা পাই, তোমার কাছে আমি 2 লাখ টাকা পাই, আমি তোমার গিয়ে বললাম যে ভাই টাকা পাই, টাকা দাও, তুমি আমারে 2 লাখ টাকার একটা চেক দিলা। তার মানে কি? চেকের দ্বারা আমার পাওনাটা আদায় হইল। তোমরা পাওনা মানে বুঝতেছো না, তাই না? এই পাওনা মানে হচ্ছে দেনাদার, পাওনা মানে হচ্ছে কি? দেনাদার। বুঝছো? হিসাব বিজ্ঞান আমাদের সাথে মাঝে মাঝে দুষ্টামি করে। দেনা,
দেনা মানে হচ্ছে পাওনাদার, বুঝতে পারছো? এই দেনা মানে কি? দেনা মানে হচ্ছে পাওনাদার। আবার পাওনা মানে হচ্ছে দেনাদার। কথাটা কি বুঝাইতে পারছি ভাইয়া? বিভ্রান্ত হওয়া যাবে না, হ্যাঁ? বিভ্রান্ত হইলে কিন্তু ঝামেলায় পড়ে যাব তখন আমরা। তাহলে কি বললাম ভাইয়া? চেকের দ্বারা পাওনা আদায় হইলে, চেকের দ্বারা আমি আমার কোনো একজন দেনাদারের কাছ থেকে টাকাটা পাইছি, তাহলে আমার ডেবিট হবে কোনটা? ব্যাংক হিসাব ডেবিট হবে। তোমরা যারা ভুল করবা বলবো যে আচ্ছা চেকের মাধ্যমে পাইছি, চেক হিসাব ডেবিট। চেক নামে কোনো হিসাবই নাই, চেক নামে আমাদের কোনো হিসাবই নাই হিসাব বিজ্ঞানে। তাহলে এটার উত্তর কি হচ্ছে? 44-এর উত্তর হচ্ছে গ। চলে যাই প্রশ্ন নাম্বার 45-এ। জনাব হানিফ মার্চ মাসে বেতন প্রদান করেন। জনাব হানিফ মার্চ মাসের বেতন প্রদান করেন 20,000 টাকা। বেতন প্রদানের সাথে জড়িত কোনটি? আচ্ছা, বেতন প্রদানের সাথে জড়িত কোনটা? বেতন হিসাব ডেবিট, বেতন হিসাব ক্রেডিট, নগদান হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। আমার কি বলছে ভাইয়া? বেতনের সাথে জড়িত কোনটা? আমি বেতন দিছি, সহজ হিসাব বুঝো ভাই। বেতন যদি দেই তাহলে জাবেদা হচ্ছে বেতন হিসাব ডেবিট, নগদ টাকাই তো দিছি তাই না? তাহলে নগদান হিসাব ক্রেডিট। খুঁজে দেখো মিলে কোনটা? মিলে কোনটা? বেতন হিসাব ডেবিট। তাহলে উত্তর হচ্ছে কি? বেতন হিসাব ডেবিট। চলে যাব প্রশ্ন নাম্বার 46। 46-এ কি বলছে আমরা একটু দেখি। 46-এ বলা হয়েছে দুতরফা দাখিলা পদ্ধতিতে কোন পক্ষকে ডেবিট বলা হয় বা কোন পক্ষকে ডেবিট করা হয়? খেয়াল করো, দুতরফা দাখিলা পদ্ধতিতে কোন পক্ষকে কি করা হয়? কোন পক্ষকে ডেবিট করা হয়, তাই না? এই দুতরফা দাখিলা পদ্ধতিতে আমার পক্ষ থাকে দুইটা। এই পক্ষ থাকে কয়টা? পক্ষ থাকে দুইটা। একটা হচ্ছে কি সুবিধা প্রদানকারী, সুবিধা প্রদানকারী, আরেকজন হচ্ছে কি সুবিধা গ্রহণকারী, তাই না? আমাকে কি বলছে যে ডেবিট করা হয় কোনটা? সুবিধা গ্রহণকারী, একে করা হয় হচ্ছে ডেবিট। সুবিধা প্রদানকারী, একে করা হয় হচ্ছে ক্রেডিট। কথা কি বুঝাইতে পারছি? তাহলে উত্তর কি হবে? উত্তর হচ্ছে ক। এবার কি বলছে? দুতরফা দাখিলা পদ্ধতিতে সুবিধা গ্রহণকারী হিসাবকে বলা হয়, মাত্রই বললাম সুবিধা গ্রহণকারী হিসাব। কি করব ভাইয়া? সুবিধা গ্রহণকারী হিসাবকে ডেবিট করব। কি করব? ডেবিট করব। এখন তোমরা খুঁজে দেখবা আরে ডেবিট ক্রেডিট তো নাই, তখন তোমরা ডেবিটই লাগাবা, কিন্তু বলবা কি প্রশ্নে মনে হয় বানান ভুল করছে, তাই না? কি বলবা? মনে করো প্রশ্ন মনে হয় বানান ভুল করছে। না ভাই, তুমি ভুল করতেছো। ডেবিটকে আমরা আরেক অর্থে ডাকি ডেটর, ক্রেডিটকে আমরা আরেক অর্থে ডাকি ক্রেডিটর, ঠিক আছে? তো এখানে ডেবিট ক্রেডিট, এই জায়গায় ডেটর ক্রেডিটর লিখলে আসলে খুব একটা অসুবিধা নেই। এবার দেখো সম্পদের সাথে দায়ের সম্পর্ক কিরূপ? সম্পদের সাথে দায়ের সম্পর্ক বিপরীত। সম্পদের সাথে দায়ের সম্পর্ক কি? বিপরীত। কারণ সম্পদের অর্ধেক বা সম্পদের একটা ভাগ দায় কি করে? গিলা ফেলে। দায় কি করে? ওইটাকে মানে ধ্বংস করে ফেলে, বা দায় ওইটাকে নিয়ে যেতে চায়, তাই না? মানে এদের সাথে একটা বিপরীত সম্পর্ক। আরো একভাবে আমি তোমাদের বলতে পারি, সেটা হচ্ছে সম্পদ বৃদ্ধি পাইলে হয় ডেবিট, আর দায় বৃদ্ধি পাইলে হয় ক্রেডিট। দুইজন দুই দিকে যাইতে চায়, তো এদের সাথে কেমন সম্পর্ক? বিপরীত সম্পর্ক। তাহলে 48-এর উত্তর কত? 48-এর উত্তর হচ্ছে খ। চলে যাব, কি করলাম এটা? আচ্ছা থাকুক, এই দাগ থাকুক, হ্যাঁ, দাগের দিকে তাকায় না তোমরা। চলে যাব হচ্ছে কত নম্বর আলোচনা করলাম যেন মাত্র আমরা? হ্যাঁ, 48 নম্বর আলোচনা করেছি আমরা। চলে যাব হচ্ছে প্রশ্ন নাম্বার 49। হ্যাঁ, 49 নম্বর প্রশ্ন কি বলা আছে দেখি। 49 বলেছে হিসাব বিজ্ঞানের নীতি অনুযায়ী মালিক ও ব্যবসা প্রতিষ্ঠানের সত্তা কিরূপ? আলাদা। মালিক এবং ব্যবসা প্রতিষ্ঠানের সত্তা কেমন? আলাদা। দেখো, ব্যবসায়িক সত্তার নীতি নামের একটা নীতি আছে। আমাদের হিসাব বিজ্ঞানে যতগুলো প্রিন্সিপাল আছে, যতগুলো নীতি আছে, তার মধ্যে একটা অন্যতম নীতি হচ্ছে ব্যবসায়িক সত্তার নীতি। ব্যবসায়িক সত্তার নীতি আমাদেরকে কি বলে? আমাদেরকে বলে যে ভাই মালিক এবং ব্যবসা প্রতিষ্ঠান দুইটা আলাদা আলাদা দুইটা পক্ষ, দুইটাকে আমরা কখনো একই সাথে তুলনা করতে পারবো না। এই কারণে মালিক যখন মূলধন দেয়, মালিকের মূলধনের টাকার উপরে আমরা মালিককে সুদ দেই। আবার মালিক যখন টাকা উত্তোলন করে, তখন মালিককে আমাদের কাছ থেকে যেই টাকাটা উত্তোলন করেছে ওইটার উপরে সুদ দিতে হয়। বোঝা গেছে কথা? আচ্ছা, এরপর চলে যাব 50 নম্বর প্রশ্নে। জাবেদাকে প্রাথমিক বই বলা হয় কেন?
জাবেদাকে প্রাথমিক বই বলা হয় তার কারণ লেনদেনগুলোকে সর্বপ্রথম জাবেদায় লেখা হয়। এখন তুমি বলতে পারো যে না ভাই আমরা তো প্রথমে হিসাব সমীকরণ করি, তাই না? এই তোমরা কি বলতে পারো যে না ভাই আমরা তো সর্বপ্রথম হিসাব সমীকরণ করি, তাই না? সব আমাদের দুতরফা দাখিলা পদ্ধতি করি, আমরা তো মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন করি না। এটা তো আমাদের চ্যাপ্টারের সিকোয়েন্স, এটা তো অ্যাকাউন্টিং এর সিকোয়েন্স না ভাই। এটা তো আমাদের হিসাব বিজ্ঞানের যেই বুকসগুলো আমরা রেকর্ড করি ওইটার সিকোয়েন্স না। আমরা আমরা যে হিসাব সমীকরণ করি এটার মাধ্যমে আমরা লেনদেনগুলোকে আইডেন্টিফাই করা এটার ফলে আমরা কি করি, লেনদেনগুলোকে আইডেন্টিফাই করা শিখি, তাই না? আমরা যে মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন করতেছি এটার মাধ্যমে আমরা আমাদের যে লেনদেনগুলো আছে এটাকে আমরা অ্যানালাইসিস করা শিখি, যেটা আসলে কি টাইপের লেনদেন। এটা কিন্তু আমরা লিপিবদ্ধ করতেছি না, বাট আমরা লিপিবদ্ধ করাই শুরু করি জাবেদা বইয়ের মাধ্যমে, তাই না? আচ্ছা, এরপর আমরা চলে যাব 51 ও 52 নম্বর প্রশ্নে। ও হ্যাঁ, 51 ও 52 নম্বর প্রশ্নের জন্য একটা ছোট্ট করে কিউট একটা উদ্দীপক পড়তে হবে। কি বলা আছে উদ্দীপক আমরা দেখি। বলা আছে নিচের উদ্দীপকটি পড়ে 51 ও 52 নং প্রশ্নের উত্তর দাও। ওকে, কি বলা আছে, জনাব রনি এর ব্যবসায়ে মার্চ মাসের নিম্নোক্ত ঘটনাগুলো সংগঠিত হয়। কি 10 তারিখে বলছে আসবাবপত্র ক্রয় 10,000 টাকা, 15 তারিখে বলছে ব্যবসায় থেকে ছেলের স্কুলের বেতন প্রদান 1,000 টাকা, 20 তারিখে বলছে পিয়াল ট্রেডার্সকে 20,000 টাকা মূল্যের পণ্য ক্রয়ের ফরমাইশ প্রদান। আমার কাছে জানতে চাইছে জনাব রনির 10 তারিখের লেনদেনের সাথে জড়িত দুইটা পক্ষ কি কি। জাবেদা করে দাও, জাবেদা করে দাও, তাহলে তো তোমার উত্তর চলে আসে, তাই না? 10 তারিখে কি বলছে আসবাবপত্র ক্রয়, তাহলে এইখানে দুইটা পক্ষ আমরা কি পাই, একটা পক্ষ পাই আমরা আসবাবপত্র, এই একটা পক্ষ আমরা কি পাই, একটা পক্ষ আমরা পাই হচ্ছে একটা পক্ষ আমরা পাই হচ্ছে আসবাবপত্র হিসাব, আসবাবপত্র হিসাব। কিভাবে কিনছি কিছু বলছে? কিছু বলে নাই, তার মানে কোনো কিছু বলা নাই মানেই আমরা ধরেই নিব এটা আমি কিনছি নগদ টাকা দিয়ে, তাইলে নগদান হিসাব। তাহলে দুইটা পক্ষ আসবাবপত্র নগদান, আসবাবপত্র নগদান কই আছে, ক নাম্বারে, তাহলে আমাদের 51 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ক। চলে যাব প্রশ্ন নাম্বার 52-তে। আচ্ছা, 52 নম্বর প্রশ্নের উত্তরটা ওই পাশে, 51-র পরে 52। আচ্ছা, 52 নম্বর প্রশ্নে বলেছে যে উক্ত ব্যবসায়ে 10,000 টাকার লেনদেনের দ্বারা হিসাব সমীকরণের প্রভাব পড়বে। 10,000 টাকার লেনদেনটা কি ছিল এটা একবার একটু দেখে আসি ভাইয়া। 10,000 টাকার লেনদেনটা কি ছিল এটা একবার একটু দেখি। 10,000 টাকার লেনদেন, 10,000 টাকার লেনদেন, হ্যাঁ এই যে দেখো মার্চের 10 তারিখে আসবাবপত্র ক্রয়, মার্চের 10 তারিখে কি আসবাবপত্র ক্রয়, এটা হচ্ছে আমার 10,000 টাকার লেনদেনটা। আচ্ছা, এটা হচ্ছে আমার 10,000 টাকার লেনদেনটা। ওকে, ওহো 1,000 টাকারটা বলছে না, ভুল করে ফেলছি। 1,000 টাকার লেনদেন কি ছিল তারা দেখি তো। 1,000 টাকার লেনদেন বলছে হ্যাঁ ছেলের স্কুলের বেতন প্রদান। ভাইয়া ব্যবসায় থেকে ছেলের স্কুলের বেতন প্রদান কি বলছে, এই খেয়াল করো 1,000 টাকার লেনদেন বলছে, আমি একটু ভুল দেখছি, দেখো 1,000 টাকার লেনদেন, ব্যবসায় থেকে ছেলের স্কুলের বেতন প্রদান। ওকে, ব্যবসায় থেকে যদি ছেলের স্কুলের বেতন প্রদান করা হয়, আমরা একটা কনসেপ্টের নাম জানি উত্তোলন, উইথড্র, বা যেটাকে আমরা আরেক নামে ডাকি হচ্ছে ড্রয়িংস, তাই না? এই মালিকের জন্য যদি ব্যবসা প্রতিষ্ঠান কোনো খরচ করে, দুইটা কন্ডিশন মনে রাখবা, মালিক ব্যবসায় থেকে কিছু নিয়ে গেল অথবা মালিকের জন্য ব্যবসা প্রতিষ্ঠান কোনো খরচ করলো, দুইটাই উত্তোলন। মালিক ব্যবসায় থেকে কিছু নিয়ে গেছে, এটা উত্তোলন, এটা উত্তোলন। ব্যবসায় থেকে মালিক কিছু নিয়ে গেছে, এটা উত্তোলন। তাহলে মালিকের ছেলের জন্য ব্যবসায় থেকে টাকা দিছে, এটা মালিকের জন্য খরচ না, তাহলে এটা উত্তোলন হবে। তাহলে এটা চোখ বন্ধ করে আমার উত্তোলন হিসাব, উত্তোলন হিসাব ডেবিট। উত্তোলন করে কি নিয়ে গেছে, নগদ টাকা, তাহলে নগদান হিসাব ক্রেডিট। ওকে, কি হবে, উত্তোলন বাড়লে আমার মালিকানা সত্ত্ব কমে, তাহলে ওনার্স ইকুইটি হ্রাস পাবে। আর কি হয়েছে, আমার নগদ টাকা হ্রাস পাইছে, তার মানে এ হ্রাস। তাহলে খেয়াল করে দেখো ভাইয়া, এ হ্রাস এবং ও ই হ্রাস, 1 ও 3 কই আছে, 1 ও 3 খ নাম্বার, তাহলে আমাদের উত্তর হচ্ছে খ। চলে যাই আমরা 53 নাম্বার প্রশ্নে। আমাদের 53 নাম্বার প্রশ্নে বলেছে জাবেদা বইকে কয় শ্রেণীতে ভাগ করা যায়। জাবেদা বইকে কয় শ্রেণীতে ভাগ করা যায়, 7টা শ্রেণীতে আমরা ভাগ করতে পারবো। প্রকৃত জাবেদা, বিশেষ জাবেদা, এগুলোর মধ্যে আবার ভাগ করা আছে ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, নগদ প্রাপ্তি, নগদ প্রদান, এরকম সমন্বয় জাবেদা, সমাপনী জাবেদা, এরকম ভাগ ভাগ করা আছে আর কি।
আচ্ছা লাস্ট আমরা আসি একদম এই টাইপের 3 নাম্বার টাইপের লাস্ট এমসিকিউ। দুতরফা দাখিলা পদ্ধতিতে হিসাবের প্রাথমিক বই কোনটি? হিসাবের প্রাথমিক বই কোনটি? মনে রাখবা হিসাবের প্রাথমিক বই হচ্ছে জাবেদা। হিসাবের দুইটা বই নিয়ে বেশি প্রশ্ন আসে, একটা হচ্ছে আমাদের প্রাথমিক বই, একটা হচ্ছে কি আমাদের প্রাথমিক বই, আরেকটা হচ্ছে আমাদের পাকা বা স্থায়ী বই। পাকা বা স্থায়ী বই। প্রাথমিক বইয়ের নাম হচ্ছে জাবেদা আর স্থায়ী বইয়ের নাম হচ্ছে খতিয়ান। স্থায়ী বইয়ের নাম কি? স্থায়ী বইয়ের নাম হচ্ছে খতিয়ান। তাহলে 54 উত্তর কি? 54 উত্তর হচ্ছে ক। তাহলে দেখো আমরা কিন্তু একটা একটা প্রশ্ন আলোচনা করতে করতে টাইপ 3 যতগুলো প্রশ্ন ছিল আমি অনেক সুন্দর করে চেষ্টা করেছি, যত ব্যাখ্যা করা যায় ব্যাখ্যা বিশ্লেষণ করে আমরা প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করেছি। ইনশাল্লাহ আমরা আগামী পর্বে আলোচনা করব টাইপ 4 নিয়ে। আমাদের টাইপ 4 এর আলোচ্য বিষয় হবে হচ্ছে হিসাব চক্র ও হিসাবের ধারাবাহিকতা রক্ষা করার পদ্ধতি। তো তোমাদের সবাইকে শুভকামনা জানিয়ে আমি আমার এই পর্বটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।